আসসালামু আলাইকুম। রামপাল মহাবিদ্যালয়ের আমার সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে প্রথমেই রাবেয়াস অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পরে আমরা আমাদের ক্লাসে ফিরে এসেছি। তোমাদের ঈদের বন্ধ ছিল, নিশ্চয়ই তোমরা এই বন্ধটাকে কাজে লাগিয়েছো এবং প্রত্যাশা করি নিশ্চয়ই মহান আল্লাহর তোমাদের সবাইকে সুস্থ ও নিরাপদে রেখেছেন। আজকে আমি আছি তোমাদের সাথে রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। এখানে স্ক্রিনে আমার ইমেল আইডিটি দেওয়া আছে। তোমরা তোমাদের প্রয়োজনে আমাকে এই ইমেল আইডিতে ইমেল করতে পারো। আর তোমাদের সিলেবাসের পিছনে অংশে দেখবে যে আমার নাম্বারটি দেওয়া আছে। প্রয়োজন হলে কোনো সমস্যায় সম্মুখীন হলে আমাকে অবশ্যই সেই নাম্বারে ফোন দিবে। আমি আমার আজকের এই লেকচারটি আমি আমার যে সকল ছাত্রছাত্রীদের জন্য তৈরি করেছি তারা হলো আমাদের রামপাল মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী। বিশেষ করে আজকের এই ক্লাসটি হলো যে প্রথম বর্ষে যারা আছো তাদের জন্য আমি তৈরি করেছি। তবে এই ক্লাসটি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ উভয়ের জন্যই অত্যন্ত জরুরি। আমি আজকে তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে আমি আজকে আমার এই লেকচারটি সাজিয়েছি। যেহেতু জানো যে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক, তাই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে আমার আলোচনার বিষয়। তো আজকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় থেকে যে বইটা পড়াবো সেটা হলো তোমার দ্বিতীয় পত্র, অর্থাৎ সেকেন্ড পেপার নিয়ে আজকে আমি আমার আলোচনাটা সাজিয়েছি। তাহলে চলো দেখে নেই আমাদের আজকের আলোচনার বিষয়টি কি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। যেহেতু তোমাদের প্রশ্নের প্যাটার্নটাই হলো সৃজনশীল আকারে আসে, তাই আমি চেষ্টা করব এখন থেকে সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার। আজকে তাহলে দেখো কোন সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করছি সেটা আমি পরের পেজেই সেটা তোমাদের সামনে উপস্থাপন করব। এখানে লেখা আছে যে ২ নম্বর। হ্যাঁ, এই প্রশ্নটি হলো যে তোমাদের যারা এবার দ্বিতীয় মিডটার্ম পরীক্ষা দিবে অনলাইনে, তাদের জন্য আসলে আমরা একটা সাজেশন তৈরি করেছি। সেই সাজেশনের ২ নম্বর প্রশ্নটি হলো তোমার, আমি যে এখানে যে প্রশ্নটা দিয়েছি, যে সৃজনশীলটা নিয়ে আলোচনা করব আজকে, সেই সৃজনশীলটার অনুরূপ তোমার সাজেশনে দেওয়া হয়েছে। তো আজকে আমি সেই সাজেশন থেকে ২ নম্বর প্রশ্নটি আলোচনা করব। দেখো ২ নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা আসলে কি বলেছে। এখানে আসলে লিখতে হতো উদ্দীপক, আমার এই উদ্দীপক শব্দটা লিখতে ভুল হয়েছে, মানে ভুল হয়নি, মানে উদ্দীপকটি স্কিপ হয়ে গিয়েছে, এখানে লেখা হয়নি যে উদ্দীপক। তো এটা হলো তোমার উদ্দীপক। উদ্দীপকে বলা হয়েছে যে জনাব শমসের সিংহাসন আরোহণ করে সাম্রাজ্যের নিরাপত্তা, উন্নততর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, শূন্য অর্থভাণ্ডার পূরণের উদ্দেশ্যে কতিপয় পরিকল্পনা গ্রহণ করেন এবং তার যে রাজধানী ছিল সেই রাজধানীটা স্থানান্তর করেন। শুভ উদ্দেশ্য ও আদর্শ থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত তার অর্থাৎ জনাব শমসেরের এসব উচ্চবিলাসী পরিকল্পনাগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল।
আমি তোমাদের সেই প্রথম থেকেই বলে আসছি যে সৃজনশীল প্রশ্নটি যখন তুমি হাতে পাবে তখনই উদ্দীপকটিকে 2 থেকে 3 বার ভালো করে পড়ে নেবে। তারপর বোঝার চেষ্টা করবে যে এই উদ্দীপকটাতে তোমার পাঠ্য বইয়ের কোন বিষয় বা কোন ঘটনাকে ইঙ্গিত করছে। এটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই তুমি করতে পারবে। তাহলে আমি একবার পড়েছি, তাহলে আমি আরেকবার পড়ে নিচ্ছি উদ্দীপকটি। দেখো, উদ্দীপকে বলা আছে যে জনাব শমশের সিংহাসন আরোহণ করে সাম্রাজ্যের নিরাপত্তা, উন্নততর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, শূন্য অর্থভাণ্ডার পূরণের উদ্দেশ্যে কতিপয় পরিকল্পনা গ্রহণ করেছিলেন। মানে কতগুলো পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন এবং রাজধানী স্থানান্তর করেছিলেন। অর্থাৎ তার যে রাজধানীটা পূর্বে যেখানে ছিল সেখান থেকে তিনি সেটা পরিবর্তন করে তোমার নতুন আরেকটা জায়গাতে নিয়ে গিয়েছিল। যেমন তোমার বর্তমানে বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকায়। তো এই রাজধানীটাকে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করো যে চট্টগ্রামে নিয়ে গিয়েছে। এইটাই হলো তোমার রাজধানীর স্থানান্তর। তো এখানে বলা হয়েছে যে শুভ উদ্দেশ্য ও আদর্শ থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত তার এসব উচ্চবিলাসী পরিকল্পনাগুলো ব্যর্থতায় পর্যবসিত হচ্ছিল। অর্থাৎ তিনি যে সকল উচ্চবিলাসী পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন সেগুলো কার্যত তোমার কি হয়েছিল? ব্যর্থ হয়েছিল। মানে যেটা উদ্দেশ্য করে তিনি তার এই উচ্চবিলাসী পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন সেই উদ্দেশ্যটা তোমার কি সফল হয়নি, যে কারণে বলা হয়ে থাকে যে তার সেই পরিকল্পনাগুলো ব্যর্থ হয়েছিল। তাহলে আমরা উদ্দীপকটা বুঝেছি, তাহলে চলো আমরা পরবর্তী স্টেপ অর্থাৎ আমাদের প্রশ্নগুলো পড়তে হবে। তোমার উদ্দীপকটা ভালো করে বোঝার পরে আমাদের পরবর্তী যে স্টেপটা করতে হবে সেটা হলো প্রশ্নগুলো আমাকে ভালো করে পড়তে হবে। তোমরা জানো যে একটা সৃজনশীল প্রশ্নের সাধারণত তোমার ক, খ, ঘ এবং ঘ এই 4টি প্রশ্ন থাকে। তো ক এবং খ নম্বর প্রশ্নটা তোমার সরাসরি উদ্দীপকের সাথে তোমার মিল থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তোমার এটা উদ্দীপকের সাথে রিলেটেড হতেও পারে আবার নাও রিলেটেড হতে পারে। বেসিক্যালি তোমার ক আর খ নম্বর যে প্রশ্নটা হয় অর্থাৎ ক নম্বর প্রশ্ন সেটা হলো তোমার জ্ঞানমূলক প্রশ্ন। সেটা তোমাদের টেক্সট বুক থেকেই সাধারণত হয়ে থাকে। এটা এক কথায় উত্তর দিতে হয়, অর্থাৎ তুমি 1-2 লাইনের মধ্যেই এটা শেষ করবে। এটার নাম্বার হলো 1 নাম্বার। আর খ নম্বর যে প্রশ্নটা সেটা হলো তোমার অনুধাবনমূলক প্রশ্ন। এই অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি যদি টেক্সট বুকটা একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু খুব সহজেই তোমার কমন পড়তে পারে এটা। তো এই যে এই অনুধাবনমূলক প্রশ্ন হলো তোমার 2 নাম্বার। তো এই 2 আর হলো ক নাম্বার 1, ক নাম্বার হলো 1, খ নাম্বার হলো 2, অর্থাৎ 3 নম্বর প্রশ্নে দেখো একটা সৃজনশীল প্রশ্নের 3 নাম্বার কিন্তু খুব ইজিলি তুমি পেতে পারো। ঠিক আছে, যেটা উদ্দীপকের সাথে রিলেটেড না। তো এই জন্য তোমার প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে তুমি এই জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নগুলো খুব সহজেই তুমি পেয়ে যেতে পারো। আচ্ছা, তারপর যে ঘ নম্বর যে প্রশ্নটা থাকে সেটা হলো তোমার 3 নম্বরের সেই প্রশ্নটার মান হলো তোমার 3 নম্বর। অর্থাৎ তোমার এই যে গ নম্বর যে প্রশ্নটা এইটা তোমার সরাসরি উদ্দীপকের সাথে রিলেটেড। এইটা যদি উদ্দীপকটা তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু এই গ নম্বর প্রশ্নটা তুমি উত্তর করতে পারবে না। ঠিক একইভাবে এই অর্থাৎ গ নম্বর প্রশ্নটা হলো প্রয়োগমূলক। উদ্দীপক থেকে তুমি কি বুঝতে পারলে সেটা তোমার প্রয়োগ করতে হবে কোথায়? এই গ নম্বর প্রশ্নে। তারপর ঘ নম্বর যে প্রশ্নটা থাকে সেটা হলো তোমার উচ্চতর দক্ষতার প্রয়োগ যেটা। তো ওই প্রশ্নটা আমরা আজকে আলোচনা করব না, ওই প্রশ্নটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। কারণ এই 3টে প্রশ্ন আলোচনা করতে করতে দেখা যাবে যে আমাদের সময় শেষ হয়ে গেছে। তাই আমরা আজকে আর ঘ নম্বর প্রশ্নে যাচ্ছি না, আমরা ক, খ এবং গ নম্বর প্রশ্ন নিয়ে
আলোচনা করব। ক নম্বর যে প্রশ্নটা সেটা হলো ইবনে বতুতা কে ছিলেন? ইবনে বতুতা মরক্কোর অধিবাসী বিখ্যাত মুসলিম পর্যটক ছিলেন, যার পূর্ণ নাম বা প্রকৃত নাম হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা। তিনি 1304 খ্রিস্টাব্দে 24 ফেব্রুয়ারি আফ্রিকার তানজিয়াতে জন্মগ্রহণ করেন। ইবনে বতুতা 1333 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতবর্ষে আগমন করেছিলেন এবং দিল্লির সুলতান তাকে সাদরে গ্রহণ করেছিলেন। ইবনে বতুতার যে বিখ্যাত ভ্রমণ কাহিনীটি আছে সেটার নাম না বললেই নয়, কারণ ইবনে বতুতা একজন মুসলিম পর্যটক ছিলেন, আর সেই মুসলিম পর্যটক হিসেবে তিনি তার ভ্রমণ কাহিনীটি লিখেছিলেন। সেই ভ্রমণ কাহিনীটির নাম হলো রিহালা ইবনে বতুতা। অর্থাৎ তার এই যে রিহালা ইবনে বতুতা যে গ্রন্থটি আছে এটি একটি ভ্রমণ কাহিনী, অর্থাৎ তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করার পরে সেই দেশের বর্ণনা দিয়ে যে গ্রন্থটি তিনি রচনা করেছিলেন সেই গ্রন্থটি হলো রিহালা ইবনে বতুতা। মূলত তিনি ইতিহাসে বিখ্যাত হয়েছেন, তিনি একজন পর্যটক হিসেবে, এবং তার এই যে ভ্রমণ কাহিনীটি রয়েছে রিহালা ইবনে বতুতা, এর জন্যই তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তার পরের প্রশ্নটা হলো আলাউদ্দিন খুলজির দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য কি ছিল, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা প্রথমেই তোমরা 2-1 লাইনে দেওয়ার চেষ্টা করবে, তারপর সেটাকে ব্যাখ্যা আকারে দিবে। তো সুলতান আলাউদ্দিন খুলজির দাক্ষিণাত্য অভিযানের মূল উদ্দেশ্য ছিল নতুন রাজ্য বা অঞ্চল জয় করে নিজ সাম্রাজ্যের সীমাকে সম্প্রসারণ করা এবং সেই সকল বিজিত রাজ্য থেকে ধন ঐশ্বর্য সম্পদ লাভ করে নিজের যে রাজ্যটা আছে সেই রাজ্যের উন্নতি করাই মূলত এই দাক্ষিণাত্য অর্থাৎ দক্ষিণ অঞ্চলে অভিযানের মূল উদ্দেশ্য ছিল। তাহলে চলো আমরা এবার একটু ব্যাখ্যা করি। এটা লেখার পরে তোমরা এটাকে একটু ব্যাখ্যা আকারে সাজিয়ে দিবে, কারণ খ নম্বর যে প্রশ্নটা থাকে এই প্রশ্নটা কিন্তু তোমার প্রথমে 1-2 লাইনে লিখতে হবে। যে বিষয়টা চেয়েছে সেই বিষয়টা ফোকাস করতে হবে 1-2 লাইনের মধ্যে, তারপর সেটাকে তোমার একটু ব্যাখ্যা আকারে লিখে দিতে হবে। উত্তর ভারত জয় করার পরে সুলতান আলাউদ্দিন খুলজি দক্ষিণ ভারত জয়ে মনোনিবেশ করেছিলেন। এই দক্ষিণ ভারতের প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং রাজধানী দিল্লি থেকে কিন্তু দূরত্বের কারণে এতই দূরে ছিল যে এর সুলতান আলাউদ্দিন খুলজির পূর্বে কোনো মুসলিম শাসক দক্ষিণ ভারত বা দাক্ষিণাত্য যেটাকে বলা হয় সেই দাক্ষিণাত্য বিজয়ের কোনো উৎসাহ দেখায়নি। সুলতান আলাউদ্দিন খুলজি প্রথম মুসলিম সুলতান যিনি দক্ষিণ ভারত জয়ের পরিকল্পনা করেছিলেন এবং মাথুরা পর্যন্ত বিজয় অভিযান প্রেরণে সক্ষম হয়েছিলেন, যার মূল উদ্দেশ্য ছিল দেখো পূর্বেই বলা হয়েছে যে সুলতান আলাউদ্দিন খুলজি ছিলেন একজন উচ্চ আকাঙ্ক্ষী সাম্রাজ্যবাদী একজন সুলতান, অর্থাৎ তিনি উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করতেন এবং সাম্রাজ্য জয়ের তার একটা নেশা ছিল। তো এই উচ্চ আকাঙ্ক্ষী সাম্রাজ্যবাদী যে নীতি তিনি গ্রহণ করেছিলেন সেটার বাস্তবায়নের জন্যই মূলত তিনি দাক্ষিণাত্যে অভিযান প্রেরণ করেছিলেন। নতুন অঞ্চল জয় করে নিজ সাম্রাজ্যের সীমাকে সম্প্রসারণের স্বাভাবিক আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল, তবে দাক্ষিণাত্যের যে প্রভূত যে সমৃদ্ধি ধন ঐশ্বর্য যে ছিল
তাকে সেগুলো কি করেছিল, তোমার এই দাক্ষিণাত্য বিজয়ের জন্য প্রলুব্ধ করেছিল, তাতে কোনো সন্দেহ নেই। তাছাড়া এই সময় তোমার দক্ষিণ ভারতের রাজনৈতিক একটা অনৈক্য ও বিশৃঙ্খলার মধ্যে দিনানিপাত করছিল দক্ষিণ ভারত, যে কারণে এই যে দক্ষিণ ভারতের রাজনৈতিক অনৈক্য এবং বিশৃঙ্খলার যে একটা দুর্বলতা সৃষ্টি করেছিল, সেই দুর্বলতার সুযোগে তিনি তার যে একটা সাফল্যের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে সেটা তিনি অনুধাবন করতে পেরেছিলেন। এখানে একটা বিষয় আছে যে তোমার সুলতান আলাউদ্দিন খুলজি কিন্তু যখন তোমার সাম্রাজ্যের সিংহাসন আরোহণ করেছিল, মানে সুলতান হয়েছিল, তখন তিনি মঙ্গোলদের আক্রমণ মোকাবেলা করার জন্য এবং উত্তর ভারত জয়ের জন্য একটি বিশাল বাহিনী গঠন করেছিলেন। এই বাহিনীকে কর্মক্ষম ও কাজে ব্যস্ত রাখার জন্য কিন্তু সুলতান সবসময় নতুন অঞ্চলে অভিযান প্রেরণের প্রয়োজন মনে করতেন। এই সকল কারণেই মূলত তিনি দক্ষিণ ভারতে অভিযান প্রেরণ করেছিলেন। তাহলে আমরা শেষ যে ফিনিশিংয়ে যদি বলি যে দক্ষিণ সরি আলাউদ্দিন খুলজির দাক্ষিণাত্য অভিযানের মূল উদ্দেশ্য ছিল তার সাম্রাজ্যবাদী নীতির বাস্তবায়ন করা এবং দক্ষিণ ভারত থেকে ধন সম্পদ ও ঐশ্বর্য লাভ করা এবং তার যে বিশাল সেনাবাহিনী তিনি তৈরি করেছিলেন সেই সেনাবাহিনীকে অ্যাক্টিভ রাখার জন্যই মূলত তিনি দাক্ষিণাত্যে বা দক্ষিণ ভারতে অভিযান প্রেরণ করেছিলেন। আর এই অভিযান প্রেরণের একটা তোমার সুযোগ সৃষ্টি করে দিয়েছিল ওই সময়ে দক্ষিণ ভারতের যে রাজনৈতিক অনৈক্য এবং বিশৃঙ্খলা ছিল, সেই বিশৃঙ্খলা এবং রাজনৈতিক অনৈক্যের কারণে কিন্তু দক্ষিণ ভারতে একটা দুর্বলতার সৃষ্টি হয়েছিল। সেই দুর্বলতাটাকে কাজে লাগানোর জন্যই মূলত সুলতান আলাউদ্দিন খুলজি দক্ষিণ ভারতে বা দাক্ষিণাত্যে অভিযান প্রেরণ করেছিলেন। দেখো ঘ নম্বর যে প্রশ্নটা সেটা হলো উদ্দীপকে বর্ণিত শমশেরের গৃহীত পরিকল্পনার সাথে তুগলক বংশের কোন শাসকের সাদৃশ্য রয়েছে। আমরা যখন উদ্দীপকটি পড়েছিলাম এই সময় দেখো ঘ নম্বর প্রশ্নটা আমরা যখন উত্তর করার চেষ্টা করব তখন আমাদের আবার সেই পুনরায় তোমার কোথায় ফিরে যেতে হবে, আমাদের পুনরায় ফিরে যেতে হবে উদ্দীপকে। উদ্দীপকে দেখো এখানে বলা হয়েছে যে জনাব শমশের সিংহাসনে আরোহণ করে সাম্রাজ্যের নিরাপত্তা, উন্নততর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, শূন্য অর্থভাণ্ডারকে পরিপূর্ণ করার উদ্দেশ্যে কতিপয় পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং রাজধানী স্থানান্তর করেছিলেন, যার মূল উদ্দেশ্য এবং আদর্শ শুভ থাকা সত্ত্বেও তোমার কি হয়েছিল, দুর্ভাগ্যবশত সেগুলো বা সেই উচ্চবিলাসী পরিকল্পনাগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তো তোমাদের এখানে এই উদ্দীপকটি পড়ার পরে তোমাদের প্রথম যে কাজটা করতে হবে যে কার সম্পর্কে বলেছেন। দেখো এইরকম কিন্তু এই উচ্চবিলাসী পরিকল্পনা কিন্তু তোমার সুলতানি আমলের একজন শাসকই গ্রহণ করেছিলেন, আর সে হলেন মোহাম্মদ বিন তুগলক। অর্থাৎ সুলতান মোহাম্মদ বিন তুগলক যে উচ্চবিলাসী পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন সেগুলোও কিন্তু তোমার ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম এটা কোন শাসক সম্পর্কে ইঙ্গিত করছে। তাহলে এখন দেখো আমরা প্রশ্নটাকে কিভাবে উত্তর করব। আমরা প্রথমেই লিখব যে উদ্দীপকে বর্ণিত শমশেরের গৃহীত পরিকল্পনার সাথে তুগলক বংশের সুলতান মুহাম্মদ বিন তুগলকের উচ্চবিলাসী পরিকল্পনাগুলোর সাদৃশ্য রয়েছে। এখন আমরা তো লিখে দিলাম এক কথায় যে কার সাথে মিল রয়েছে, উদ্দীপকে উল্লিখিত শমশেরের সাথে তোমার মিল রয়েছে কার তোমার তুগলক বংশের সুলতান মুহাম্মদ বিন তুগলকের। এখন সেটাকে আমাদের
ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করার জন্য আমাদের আবার উদ্দীপকে ফিরে যেতে হবে। তাহলে চলো আমরা আবার উদ্দীপকে যাচ্ছি। তোমরা এইভাবে লিখবে যে এখানে উদ্দীপকে বলা হয়েছে যে শমশের সিংহাসনে আরোহণ করে সাম্রাজ্যের নিরাপত্তা উন্নততর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা শূন্য অর্থভাণ্ডার পূরণের উদ্দেশ্যে কতিপয় পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং রাজধানী স্থানান্তর করেছিলেন। ঠিক তেমনি উদ্দীপকে উল্লেখিত শমশেরের ন্যায় আমাদের তুগলক বংশের সুলতান মুহাম্মদ বিন তুগলকও কিছু উচ্চবিলাসী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। সুলতান মুহাম্মদ বিন তুগলক তোমার সোনা ও রৌপ্য মুদ্রার পরিবর্তে তাম্র মুদ্রার প্রবর্তন করেছিলেন, যে কারণে তাকে বলা হয়ে থাকে মুদ্রা প্রবর্তকের রাজা। এইটির মূলত তোমার তার যে একটি পরীক্ষামূলক পদক্ষেপ ছিল, তিনি যে উদ্দেশ্যে এই ত্রাম্য মুদ্রার প্রবর্তন করেছিলেন সেটাও কিন্তু তোমার ব্যর্থ হয়েছিল। এটা তিনি করেছিলেন 1329 থেকে 1330 খ্রিস্টাব্দের মধ্যে। সুলতান ছিলেন তোমার মূলত প্রতিভা সম্পন্ন, তিনি সৃজনশীল ও পরীক্ষামূলক পরিকল্পনা গ্রহণে আনন্দ পেতেন। মূলত এই জন্যই তিনি চীনের যে মঙ্গল সম্রাট কুবলাই খান ছিলেন এবং পারস্যের গাইকাতু খানের যে প্রতীকী কাগজি মুদ্রা ছিল সেটার অনুসরণ করে মূলত এই প্রতীকী তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন, যা ব্যর্থ হয়েছিল। তারপর মুহাম্মদ বিন তুগলক তোমার দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি করেছিল, অর্থাৎ তার যে অর্থনৈতিক যে তোমার অর্থ ভাণ্ডারটা ছিল সেটা খুবই দুর্বল প্রকৃতির ছিল। আর এই অর্থ ভাণ্ডারকে তোমার পরিপূর্ণ করার জন্য তিনি একটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন, সেটা হলো যে দোয়াব অঞ্চলে তিনি যে কর পূর্বে যে কর ব্যবস্থাটা প্রচলিত ছিল সেই কর ব্যবস্থাটাকে আরো কি করেছিলেন, সেখানে তোমার কর অনেক বৃদ্ধি করেছিলেন। সরি, একটু স্কিপ হয়ে গেছে। মূলত তোমার তার যে অর্থনৈতিক যে একটা সংকট ছিল সেই সংকটটা নিরসনের জন্য তিনি কি করেছিলেন, একটা দোয়াব অঞ্চল ছিল যেটাকে বলা হয়ে থাকে যে দিল্লির তোমার দোয়াব অঞ্চলটাকে বলা হয়ে থাকে যে এটা তোমার হলো এটাকে বলা হয় যে দিল্লির বা তোমার এই সুলতানি আমলের তোমার এটা কি ছিল, এটা শস্য ভাণ্ডার বলা হতো এখানে। তো তিনি কি করেছিলেন, এই দোয়াব অঞ্চলে প্রায় 50%-এর বেশি তিনি কর বৃদ্ধি করেছিলেন, যেটা আসলে ওই এলাকার কৃষকদের জন্য খুবই দুর্বিষহ হয়ে পড়েছিল। যে কারণে তার এই যে দোয়াব অঞ্চল থেকে কর বৃদ্ধির মাধ্যমে তার অর্থ ভাণ্ডারকে ডেভেলপ করার জন্য যে একটা পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন সেটাও কিন্তু ব্যর্থ হয়েছিল। তো তারপরে দেখো এখানে যে এখানে বলা হয়েছে যে শমশের সাহেব তার রাজধানী স্থানান্তর করেছিলেন। সেই শমশের সাহেবের মতো তোমার সুলতান মুহাম্মদ বিন তুগলকও কিন্তু তার যে দিল্লি সালতানাতের যে রাজধানী ছিল সেটা দিল্লিতে ছিল। সেই দিল্লি থেকে রাজধানী তিনি দেবগিরি নামক একটি স্থানে স্থানান্তর করেছিলেন এবং সেই দেবগিরির নতুন নাম দিয়েছিলেন দৌলতাবাদ। দেখো এই যে দেবগিরি, তিনি রাজধানীটাকে তোমার দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গেলেন। সেই দেবগিরি মানে দিল্লি থেকে দেবগিরির দূরত্ব কিন্তু তোমার অনেক বেশি ছিল। বলা হয়ে থাকে যে 700 মাইল দূরে তোমার দিল্লি থেকে দেবগিরির দূরত্ব ছিল 700 মাইল। তিনি মূলত তার এই রাজধানী স্থানান্তরের যে একটা মূল যে লক্ষ্য ছিল সেটা হলো তার রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি তিনি দিল্লি থেকে তার রাজধানীটাকে দেবগিরি যে জায়গাটা ছিল সেখানে অনেক সিকিউর বা নিরাপদ মনে করেছিলেন। কিন্তু তার এখানে একটা ভালো একটা উদ্দেশ্য ছিল এবং সৎ উদ্দেশ্য ছিল, কিন্তু
তার এই সৎ উদ্দেশ্যটা কিন্তু তোমার কতিপয় কারণে কিন্তু ব্যর্থ হয়েছিল। যেমন তোমার তার একটি কারণ ছিল তোমার দিল্লি থেকে দেবগিরির দূরত্ব তোমার ছিল 700 মাইল। এই দীর্ঘ পথ যাত্রা, পথ শান্ত ও মানসিক অবসাদের কারণে অভিযাত্রীদের মধ্যে অনেকেই তোমার কি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিল। কেউ কেউ পথিমধ্যে তোমার কি করেছিল, মৃত্যুবরণও করেছিল। মূলত জনগণ তার এই পরিকল্পনায় মূলত তার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েছিল, যেটাকে বলা হয়ে থাকে যে পরবর্তীতে তার এই যে পরিকল্পনাগুলো, এই উচ্চবিলাসী পরিকল্পনাগুলোই কিন্তু তার পতনের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছিল। এগুলো ছাড়াও সুলতান মুহাম্মদ বিন তুগলক তোমার খোরাসানে একটি অভিযান পরিকল্পনা করেছিলেন 1327 থেকে 28 খ্রিস্টাব্দে। যদিও তার সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। তাছাড়া তিনি কারাচিল অভিযানের পরিকল্পনাও করেছিলেন, সেটাও কিন্তু ব্যর্থ হয়েছিল। দেখো, এ সকল আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা লাস্ট ফিনিশিংটা যেভাবে দিব সেটা হলো যে এ সকল উপযুক্ত বা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে শমশের সাহেব যে সকল উদ্দেশ্য নিয়ে আহ, তার পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন, আহ, সেরূপ বা সেরকম উদ্দেশ্য নিয়েই আমাদের তুগলক বংশের সুলতান মোহাম্মদ বিন তুগলক তার উচ্চবিলাসী পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন। তাই আমরা বলতে পারি যে উদ্দীপকে বর্ণিত শমশেরের গৃহীত পরিকল্পনার সাথে তুগলক বংশের সুলতান মোহাম্মদ বিন তুগলকের আহ, দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা, তারপর হলো তোমার খোরাসান অভিযান পরিকল্পনা, কারাচিল অভিযান পরিকল্পনা এবং দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি, সেই সাথে যে প্রতীকী গ্রাম্য মুদ্রার প্রবর্তনের যে আম, তোমার পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন, সেগুলোর সাথে তোমার শমশের উদ্দীপকে উল্লেখিত শমশেরের সাদৃশ্য রয়েছে। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে খ নম্বর যে প্রশ্নটা, অর্থাৎ এই উদ্দীপকের যে গ নম্বর প্রশ্নটা আমি দিয়েছি, এখনো সেটা আমি আজকে এখানে এই ক্লাসে সেটা আমি শো করিনি। তো পরবর্তী ক্লাসে আমি সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আর আমার আজকের এই ক্লাসটি খুবই দ্রুত আমি নিয়েছি, কারণ যদি আমি দ্রুত না বলতাম তাহলে হয়তো আজকের এই গ নম্বর প্রশ্নটি আমি আলোচনা করতে পারতাম না। তো এই জন্য তোমরা একবারের বেশি, হয়তো 2 বার 3 বার যদি ভালো করে এই ক্লাসটি করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের এই ক্লাসটি আমি এইখানেই সমাপ্ত ঘোষণা করছি। তোমরা সবাই সুস্থ ও নিরাপদে থাকো, সেই প্রত্যাশায় আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।